ঠিক আছে ঠিক আছে, তো প্রচুর তো আবেগ দেখাচ্ছেন। আসেন আমরা দেখি শেখ মুজিবের স্থান আমাদের ইতিহাসে কোথায় হবে। আজকে সেই পর্যালোচনা করব। 1971 সালে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগে, মানে 1971 দ্বিতীয়, 47 আমাদের প্রথম স্বাধীনতা, 71 দ্বিতীয়, আর 24 তৃতীয় স্বাধীনতা। এবং 1971-এর এই দ্বিতীয় স্বাধীনতার আগে এবং পরে শেখ মুজিবের রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে আমরা একটা ইন্টারেস্টিং বৈপরীত্য দেখতে পাই। পাকিস্তান আমলে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা। দাবি করা হয় যে তিনি গণতান্ত্রিক আন্দোলন করে বাঙালি জাতিসত্তার মর্মবাণী অনুধাবন করতে সহায়তা করছেন। এটা ঠিক যে তিনি 6 দফার আন্দোলন করছিলেন। তার প্রথম দফাতেই ছিল একটা গণতান্ত্রিক শাসন পদ্ধতির প্রবর্তন দাবি করা। সেই দফায় বলা হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে। সুতরাং দেখা যাচ্ছে শেখ মুজিব প্রথম স্বাধীনতা যুদ্ধের আগে সংসদীয় পদ্ধতির পক্ষে ওকালিত করছিলেন এবং জাতির কাছে নিজেকে উপস্থাপিত করছিলেন গণতান্ত্রিক সংগ্রামের নেতা হিসাবে। 71-এর স্বাধীনতার পরে বাংলাদেশবাসী কি লক্ষ্য করলো? বিপন্ন বিস্ময়ে দেখলো গণতন্ত্রের ধ্বজাধারী মুজিব কি দ্রুততার সাথে সংসদীয় পদ্ধতিকে ছুঁড়ে ফেলা ফ্যাসিবাদী একনায়কতন্ত্র কায়েম করলো। সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলোর সংখ্যা এবং শক্তি ছিল খুবই সীমিত এবং নগণ্য। সেই অল্প সংখ্যক সীমিত কণ্ঠ তার সহ্য হয়নি। সকল রাজনৈতিক দলের বিলুপ্ত ঘটায় স্বৈর শাসক মুজিব অতি দ্রুতই প্রতিষ্ঠা করলেন কুখ্যাত বাকশাল। সংসদে বাকশাল অনুমোদনের মাত্র 15 মিনিটের মধ্যে নিয়ম বহির্ভূতভাবে প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে তিনি বনে গেলেন দেশের সকল ক্ষমতার একছত্র অধিকারী। তাকে অপসারণের কোনো ধারা রাখা হলো না। তার কীর্তিকলাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে তখন তাকে তাজউদ্দিন আহমেদ হিসর করে দিয়ে বলছিলেন যে আপনাকে শান্তিপূর্ণ পথে অপসারণ করার পথ আপনি বন্ধ করে দিলেন। সেই সময়কার বাকশালের স্লোগান ছিল এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। শেখ মুনি আরো এক ধাপ আগায় যেয়ে বলতেন জনতার শাসন নয়, মুজিবের শাসন চাই। অন্য সকল ফ্যাসিবাদী রাষ্ট্র এবং সরকারের মতো মুজিবের বাংলাদেশ হয়ে গেল এক দলের অধীনস্থ এক ব্যক্তির শাসন। একটা রাষ্ট্রের 3টা শাখা বা অংশ থাকে: নির্বাহী বিভাগ অর্থাৎ প্রশাসন, আইন বিভাগ অর্থাৎ সংসদ, এবং বিচার বিভাগ অর্থাৎ আদালত। মুজিবের হাতে কুক্ষিগত হলো এই সবগুলি বিভাগ। তিনি নিজেই পরিণত হলেন রাষ্ট্রে। ঠিক একইভাবে হাসিনা পরিণত হয়েছিল অতি রাষ্ট্রে। এইভাবেই স্বাধীনতা যুদ্ধ পূর্বকালের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের নেতা মাত্র 4 বছরের কম সময়ের মধ্যে বাংলাদেশে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের আইকন হয়ে উঠলেন। ফ্যাসিবাদের এমন একটা আইকন স্বদেশের গণতন্ত্র, মানবাধিকার, এমনকি স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি কত বড় হুমকি সেটা তৎকালীন সমাজের সকলেই অনুধাবন করছিলেন। সেই কারণেই ফ্যাসিস্ট শেখ মুজিবের নিষ্ঠুর, আকস্মিক, রক্তাক্ত এবং মর্মান্তিক মৃত্যুতে দেশবাসী চমকিত হইলেও হাঁপ ছেড়ে বাঁচছিল এবং খুশিতে আনন্দে ফেটে পড়ছিল। এডিরে সাহেব এখন সেই পার্টি সং বাজান, যেই পার্টি সং আমাদের বাজানো উচিত ছিল 1975-এর 15ই আগস্টের পরে। সেই একদল বীর সেনানী, সেনাপতি এবং সৈনিকদের উদ্দেশ্যে যারা রাজতান্ত্রিক সমাজতন্ত্রের অন্ধগলিতে ঢুকে পড়া দিশেহারা বাংলাদেশকে তখন মুক্তবাজার অর্থনীতি এবং গণতান্ত্রিক বিকাশের মুক্ত স্বাধীন পদে পুনঃস্থাপন করেছিল। এদের সকলেই ছিলেন 71-এর স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা। আমরা তাদের অবদান এবং আত্মত্যাগের কথা ভুলে গেছি। ওই সকল বীরকে সঠিকভাবে মূল্যায়ন, স্মরণ, শ্রদ্ধা করতে ব্যর্থ হয়েছি বলেই এই প্রিয় স্বদেশ এখনো দুর্গতি থেকে বের হয়ে আসতে পারেনি। 15ই আগস্ট ছিল একটা বিপ্লব, যে বিপ্লবের ওনারশিপ কেউ নিল না, কিন্তু জনতা সেই বিপ্লবের নায়কদেরকে অভিষিক্ত করছিল রাজপথে উচ্ছ্বাস করে, উল্লাস করে। বাংলাদেশের ইতিহাসের নায়করা হলো উপেক্ষিত, আর সেটাই হয়ে উঠল বিপ্লবকে সংহত না হতে দেওয়ার প্রথম ধাপ। বিপ্লব হয়ে গেল বেহাল। সে বিষয়টা আজকে আর আলাপ না করি, কিন্তু